আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বেফাককে আমি একটা খোলা চিঠি দিতে চাই, যেখানে বেফাকের দায়িত্ব সম্পর্কে তাদেরকে সচেতন করতে চাই। আমার কাছে মনে হয় যে বেফাক আসলে তার দায়িত্বটা পুরোপুরি বুঝতেছে না, এবং আমাদের বর্তমানে বাংলাদেশের মাদ্রাসার, বিশেষ করে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় যদি কোনো অসঙ্গতি থাকে, যদি কোনো অপূর্ণতা থাকে, এটার জন্য আসলে সব আলেমকে দায়ী করা যাবে না। এটার জন্য স্পেসিফিক যারা জাতির শিক্ষা প্রস্তুত করার দায়িত্ব নিয়েছেন তাদেরকে দোষ দিতে হবে। বেফাকুল মাদারিসেল আরবিয়ার যে বর্তমান যে দায়িত্ব নিয়েছেন মহিউদ্দিন খান হাফিজাহুল্লাহ, উনি বেশ জ্ঞানী মানুষ এবং বিচিত্র ধরনের জ্ঞান উনি রাখেন, এবং ইসলামের ইতিহাসের ব্যাপারে সমকালীন ইতিহাস থেকে শুরু করে একেবারে খায়রুল কুরুনের ইতিহাস এর পর্যন্ত ওনার ভালো ধারণা আছে। তো আমি ভাবছিলাম যে উনি যেহেতু দায়িত্ব নিয়েছেন কিছু একটা চেঞ্জ হবে, কিন্তু আসলে দৃষ্টিগোচর দেখার মতো কোনো কিছু উনি করে দেখাইতে পারেন নাই। তো আমার কাছে বেফাক কিভাবে কাজ করতে পারে, এটা তো বেফাকের উচিত ছিল বিজ্ঞ আলেমদের থেকে পরামর্শ নেওয়া, কিন্তু যেহেতু তারা এই ব্যাপারগুলোতে কাজ করতেছে না, এই জন্য আমার মতো অধমের এই ব্যাপারে কথা বলতে হইতেছে। এটা দুঃখজনক। আমিও মনে করি যে আমি এই কথা বলার যোগ্য না, কিন্তু বলতে হচ্ছে। যখন যোগ্যরা দায়িত্ব পালন করতে যোগ্যদের দিয়ে কাজ হয় না, তখন অযোগ্যরা অটোমেটিক সামনে চলে আসে। তো আমি কিছু সময়ের পরিপ্রেক্ষিতে কিছু দাবি আমি বেফাককে করতে চাই। সেটা হইল, শিক্ষা ব্যবস্থার যে সময়, এটাকে কমায় আনতে হবে। আমরা প্রাচীন যুগে দেখছি, খায়রুল কুরুনে যখন বড় বড় আলেম হইতো, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এইটা 14-15 বছরের মধ্যে প্রাথমিক শিক্ষাটা হয়ে যেত। প্রাথমিক যে জ্ঞান হাসিল করা, কোরআন হেফজ করা, ইসলামের মৌলিক বিষয় শেখা, এটা হয়ে যেতে হবে। তো আমি বেফাককে বলতে চাই যে আপনারা আমাদের বাংলাদেশে যেমন মেট্রিক পাস পর্যন্ত একটা শিক্ষা ব্যবস্থা, সারা পৃথিবীতে এরকম থাকে, যেটাকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বলে, যেটা 16 থেকে 18 বছরের মধ্যে শেষ হয়ে যায়। তো আমি বেফাককে বলবো এরকম একটা কোর্স যেন তারা তৈরি করে, যে ইসলামের প্রাথমিক জ্ঞান 15-16 বছরের মধ্যে শেষ। এরপরে যেই সব ছাত্রদের পড়াশোনার আগ্রহ বেশি এবং তার পড়াশোনা চালায় নেওয়ার মতো পারিবারিক সামর্থ্য আছে, তারা সেই সব ছাত্ররা উচ্চতর পড়াশোনা করবে, ধাপে ধাপে বিভিন্ন রকম পড়াশোনা তারা করতে পারে। কিন্তু আমাদের দেশের মতো একটা দুর্বল অর্থনীতির দেশে এই লম্বা সময় 25 বছর পর্যন্ত পড়াশোনা করা, এইটা পরিবারের জন্য এটা আসলে সম্ভব না। এটার দিকে দেখা উচিত। কেন সম্ভব না? দেখেন, ইসলামের কিছু মৌলিক শিক্ষা আছে। মৌলিক শিক্ষার মধ্যে একটা হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন। কোরআন বলছে ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদিহি ইহসানা, বাবা মায়ের প্রতি সদাচরণ, বাবা মায়ের ভরণ পোষণ দেওয়া, তাদেরকে ভালো জামা পরানো, ভালো খাবার দেওয়া। এখন একটা ছাত্র যার বয়স 25 বছর, দেখা গেছে যে সে তার বাবা মায়ের দ্বিতীয় তৃতীয় সন্তান, তো সে 25 বছর পর্যন্ত পড়াশোনা করতে করতে তার বাবা বিভিন্ন অসুস্থতায় পড়ে যায়, যেটা আমি আগের ভিডিওতে বলছি। তো এই শিক্ষা ব্যবস্থা চলতে থাকলে হুকুকুল ওয়ালিদাইনে চলে যাবে। বিরুল ওয়ালিদাইন থেকে হুকুকুল ওয়ালিদাইন আমরা যাব, অর্থাৎ যেখানে বাবা মায়ের সেবা করার কথা ছিল, সেখানে বাবা মাকে ওই অবস্থায় ফেলে রাখতে আমরা বাধ্য হচ্ছি। তো এই জন্য বলবো যে একটা দাবি হইল যে শিক্ষা ব্যবস্থাকে শর্ট করে নিয়ে আসে, এবং শর্ট শিক্ষা ব্যবস্থার মধ্যেই মৌলিক বিষয়গুলো নিয়ে আসে। দেখেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মানে এই না শুধু আরবি পড়ানো। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মানে হচ্ছে ইসলামের মৌলিক বিষয়গুলোকে সামনে রেখে কিছু জাগতিক বিষয় শিক্ষা দেওয়া। যেমন ধরেন, ইসলামের সব যুগে, খায়রুল কুরুন থেকে নিয়ে ধরে একেবারে আমাদের মোগল আমল পর্যন্ত, ইসলামী শিক্ষার সর্বযুগেই গণিত ছিল। দেখেন, ফারায়েজ করতে গেলেও কিন্তু অঙ্ক লাগে। আমি কিন্তু ফারায়েজে খুব একটা ভালো না, কারণ আমি স্কুলে পড়ি নিয়ে, ছোটোবেলা থেকে মাদ্রাসায় পড়ছি। ইংরেজি কিছু শিখছি টুকটাক ফুটফাট, কিন্তু অঙ্কটা ভালো করে শেখা হয়নি, যার জন্য আমি ফারায়েজে এখনও পর্যন্ত দুর্বল। তো গণিতটা কিন্তু লাজিমিভাবে রাখতে হবে ইসলামের। গণিত এমন একটা জিনিস যেটা জীবনের প্রত্যেকটা ধাপেই লাগে। তো বেফাক এই জিনিসটাকে গুরুত্ব দিবে যে শর্ট শিক্ষার মধ্যেই গণিতটাকে বাধ্যতামূলক করবে। এরপরে ফিজিক্স, কেমিস্ট্রি, সেগুলো ভিন্ন বিষয়, সেগুলোর দিকে পরে যেতে পারে, কিন্তু একেবারে লাজিমি বিষয়ের মধ্যে গণিত নিয়ে আসতে হবে, যেটা ইসলামের সর্বযুগের শিক্ষা ছিল। অর্থাৎ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার যে ধারণা, এটাকে চেঞ্জ করতে হবে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ধারণা মানে হইল যে ইসলামের মূলনীতিকে ধারণ করে ইসলামী শিক্ষাটাকে প্রাধান্য দিয়ে তারপরে জাগতিক শিক্ষা শেখাবে। আলিয়া মাদ্রাসার বিষয়টা ভিন্ন। আলিয়া মাদ্রাসায় আমি যাচ্ছি না, ওইটার ব্যাপারে বিস্তারিত ভিডিও করবো। আলিয়া মাদ্রাসায় যেটা হয়, জাগতিক বিষয়ের উপর গুরুত্ব বেশি থাকে, আর আরবি ইসলামিক সাবজেক্টগুলো একটু সাইডে পড়ে যায়, ফলে ইসলামের প্রতি একটা
মানে একটা ধারণা চলে আসে, যেটা আমি ওটা বিস্তারিত পরে বলবো, এখানে সংক্ষিপ্ত বলতে গেলে ভুল ধারণা সৃষ্টি হতে পারে। আরেকটা বিষয় হলো বেফাক যেটা করতে পারে, কারণ বেফাক তো নিয়ন্ত্রক, সে চাইলে অনেক কিছু করতে পারে, আমি আপনি চাইলে পারবো না। প্রাথমিক শিক্ষা যেটাকে আমরা মক্তবের শিক্ষা বলি, এইটাকে অনাবাসিক করার চেষ্টা করতে পারে। কেন করতে পারে? দেখেন, আমরা আগের যুগের মানে উত্তম যুগে, ইসলামের পূর্ব যুগে আমাদের যখন বিভিন্ন মনীষীদের জীবনী আমরা পড়ি, দেখি যে উনি পারিবারিক শিক্ষাটা মানে কোরআন শিক্ষাটা পরিবারের কাছ থেকে নিছেন, অর্থাৎ নিজের বাবা মায়ের কাছ থেকে। নিজের বাবা মা তার সন্তানকে যত ভালো শিখাইতে পারে এটা কেউ পারে না। দেখেন আগের জমানায় আরও ধরেন 20 বছর যদি পিছনে যাই, ইন্টারনেট বা আলেমদের সাথে মানুষের সম্পৃক্ততা না থাকার কারণে অনেক বাবা মারাই কিন্তু ইসলামের মূল শিক্ষা থেকে দূরে থাকতেন। কিন্তু এখন দেখা যায়, আমি নিজেও দেখছি অনেক বাবা মা সন্তানকে দোয়া শেখাইতেছে। বাবা মারা যে সন্তানকে দিন শেখাবে এইটার একটা কিন্তু আগ্রহ তাদের মধ্যে তৈরি হয়েছে। আমি আমার কথাই বলি, আমার ছেলেকে গতকালকে আমি 2টা দোয়া শেখাইছি। বাবা মা যত ক্লোজভাবে সন্তানকে শেখানোর সুযোগ পায়, এটাই উস্তাদ পায় না। কারণ একজন শিক্ষক সে 30 জন ছাত্রকে পড়ায়, তার সময় কতটুকু, সে কতটুকু দেখভাল করতে পারবে। আর বাবা মা কিন্তু অনেক সময় দিতে পারে, কাজের পরে আমরা প্রতিদিনই কিন্তু 10-12 ঘন্টা সময় ফ্যামিলির সাথে কাটাই। আমার ছেলের আমি 2টা দোয়া শেখাইছি। সে যখন বাথরুমে ঢুকতেছে আমি তাকে ধরছি, তুমি বাথরুমের দোয়া পড়ছো? সে বলে না। আমি তাকে দোয়াটা বলে দিলাম, সেও পারে, সে বলল। আবার যখন বের হইলো বললাম ডান পা দিয়ে বের হও। ডান পা দিয়ে বের হওয়ার পরে আমি আবার বের হওয়ার দোয়াটা তাকে পড়াইলাম। আবার সে একটা জিনিস খাওয়া শুরু করছে, আমি বললাম বিসমিল্লাহ বলছো? ও বলে না বলি নেই। আমি বললাম বিসমিল্লাহ বলো। সে বিসমিল্লাহ বলে তারপরে খাবারটা শুরু করলো। আবার খাওয়া শেষে আমি তাকে বললাম তুমি আলহামদুলিল্লাহ বলো, শর্ট দোয়া আর কি। তো দেখেন, বাবা মা যত আন্তরিকতার সাথে শিখাইতে পারে বা শেখানোর সুযোগ পায়, এটা কিন্তু ওস্তাদ পায় না। আমি কিন্তু ওস্তাদদেরকে দোষ দিচ্ছি না। ফলে এবং আমি যদি একটা ঘটনা বলি, আমাদের উস্তাদ উনি দেওবন্দে পড়াশোনা করছেন, ওনার উস্তাদের কথা উনি বলছেন যে ওনার ছেলেকে কায়দা আমপাড়া কোরআন শরীফ পড়ায়া, হেফস পড়ায়া, কিতাব অর্ধেক পড়ায়া তারপরে মাদ্রাসায় দিছে। এটা একটা বড় কারণ হইল, মাদ্রাসায় যখন সন্তানরা যায়, দেখেন আমাদের জীবনে আমাদের যত খারাপ অভ্যাসগুলো আছে এগুলো কিন্তু বন্ধুদের থেকে শিখি। ধরেন সিগারেট খাওয়া, তারপরে আপনার মেয়েদের সাথে আড্ডাবাজি করা, এই যে কনসেপ্টগুলো, এই যে ধারণাগুলো, যখন উঠতি বয়সের ছেলেরা একজন আরেকজনের সাথে লম্বা সময় থাকে, তখন কিন্তু তাদের যে খারাপ ছেলেরা তাদের খারাপিগুলো অন্যদের কাছে প্রকাশ করে। খারাপিটা প্রকাশ হয় দ্রুত, আর ভালোটা প্রকাশ হয় আস্তে আস্তে। ফলে ছোট বাচ্চারা কিন্তু একটা মাদ্রাসায় সব ধরনের ছেলে পেলে যায়, একটা খারাপ ছেলের সাথে যদি দীর্ঘক্ষণ থাকে, সেটা কিন্তু ওস্তাদের পক্ষে পুরোপুরি মনিটর করা সম্ভব না। তখন কিন্তু তার মধ্যে খারাপ অভ্যাসগুলো চলে যায়। আমি বলছি না যে বাংলাদেশে আবাসিক শিক্ষা ব্যবস্থা চালু হওয়াটা অযৌক্তিক ছিল, আমি বলছি চালু হওয়াটা যৌক্তিক ছিল। কিন্তু 2025-এ এসে যেখানে প্রত্যেকটা এলাকায় আলেম আছে এবং প্রত্যেকটা বাবা মাই ইসলাম সম্পর্কে কম বেশি জানে, সেইখানে যদি একটা সিস্টেম করা যায়, এইটা যে সকাল 9টা থেকে ক্লাস শুরু হবে, বিকাল 5টা পর্যন্ত ক্লাস হবে, বা আরও শর্ট ক্লাস হইতে পারে ছোটো বাচ্চাদের, যেমন এখন কিন্ডারগার্টেন চালু হয়েছে। ফলে হবে কি, মাদ্রাসা শিক্ষাটাকে আপনি যত সহজ করতে পারবেন, মানুষ কিন্তু তত বেশি আকর্ষিত হবে। তো কি হবে যে মাদ্রাসা থেকে মানে স্কুলের মতো করে একটা পড়া নিয়ে গেল, তারপরে অবসর সময়টাতে বাবা মা তাকে এটাকে শেখাইলো। আবার এদিকে শিক্ষকরা কিন্তু একটা সময় পেয়ে গেল, যারা চায় যে মাদ্রাসার বেতন কম, এর পাশাপাশি অন্য কিছু এক্সট্রা ইনকাম করার, তারাও কিন্তু এই সুযোগটা পাবে। রোদ এসে পড়ছে, আবার একটু ঝামেলা হয়ে গেল, দুঃখিত, আফওয়ান। ফলে আমি দ্বিতীয় যে বিষয়টা বেফাককে বলবো, সেটা হইলো যে আমরা অনাবাসিকের দিকে যাইতে পারি। এবং ইসলামের পূর্ব যুগে যত বড় বড় আলেম হয়েছেন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, আরও যারা তাবেঈন, আজিল্লাতুল তাবেঈন মিন কিবারিস সাহাবা, সবাই কিন্তু মানে আসা যাওয়া করেই পড়ছেন। এতে শিক্ষকদেরও পরিবারের সাথে একটা মানে একটা সম্পর্ক তৈরি হয়েছে, তাদের সন্তান স্ত্রীদেরকেও তারা খেয়াল রাখতে পারতেছে। তো এইটার দিকে আমরা যাইতে পারি। আমি বলতেছি না যে 100% বন্ধ হয়ে যাক, কিন্তু আমার মনে হয় যে এইটার দিকে আমরা যাইতে পারি। এতে অনেক ধরনের দুর্ঘটনা, অনেক ধরনের সমস্যা কমবে বলে আমি মনে করি। আরেকটা হইল লোকমান হাকিমের কথা আমি এখানে নোট রাখছি, যে দেখেন বাবা যে সন্তানকে শেখাইতে পারে, এই কথাটা কিন্তু আল্লাহ কোরআনেও বলছেন। আমরা সবাই জানি সূরাতুল লোকমানে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। যে লোকমান যখন তার ছেলেকে বলল যে বাবা তুমি শিরক করবা না,
তো এই কথাটা কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলছেন। কাজেই বাবা মা তারা যতটুকু আন্তরিকতার সাথে সন্তানদেরকে শেখাইতে পারে এটা আর কেউ পারে না। সব বাবারা যেহেতু দিন জানে না, এই জন্য উস্তাদেরও দরকার আছে। কিছু কিছু অনাবাসিক কিছু আবাসিক থাকতেও পারে বিশেষ ব্যবস্থাপনায়, বিশেষ তত্ত্বাবধানে, কিন্তু এটা কমায় নিয়ে আসলে আমি মনে করি যে আরও বেশি ভালো হবে। আরেকটা বিষয় বলে রাখি, মহিলাদের মাদ্রাসার ব্যাপারে আমাদের দেশের বড় বড় আলেমরা মহিলাদের মাদ্রাসার ব্যাপারে ওনারা নাজায়েজ বলছেন, যে মহিলা মাদ্রাসা জায়েজ নাই, এখানে নারীদের চারিত্রিক সমস্যা হইতে পারে, তাদের চরিত্রের উপরে হামলা হইতে পারে, এবং এইটা ওনাদের যে এই কথাটা 100% বেঠিক তা না, এটা অনেক ক্ষেত্রে ঠিক প্রমাণ হয়েছে। তাহলে এখন আমার প্রশ্ন হইল, এলম শিক্ষা করা নারী পুরুষ সবার উপরে ফরজ, তাহলে মহিলারা কোথায় শিখবে? অনেকে বলে যে মহিলাদেরকে আপনারা মসজিদে যাইতে দেন না, সেটা ভিন্ন আলোচনা। মহিলাদেরকে ব্যাপারে হাদিসে স্পষ্ট আসছে যে বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না মিনাল মাসজিদ, এরকম একটা এবারত আমার ঠিক মনে নেই, যে ঘর তাদের জন্য মসজিদের থেকে উত্তম, এবং এটার উপরেই সাহাবীদের কথা, এবং শেখ সুদাইস মক্কার যে ইমাম উনি ওই কথাই বলছেন। এখন তাদের শিক্ষার জায়গাটা কোথায়? এখন এটা তো প্রশ্ন থাকবে। তো এই ক্ষেত্রে আলেমদের একটা উদ্যোগ নেওয়া উচিত যে মহিলাদের জন্য অনাবাসিক মাদ্রাসা, যেইটা পুরাপুরি মহিলাদের তত্ত্বাবধানে চলবে কিন্তু অনাবাসিক হবে। এখানে অনেক ব্যাপার আছে, তাদের যে আসা যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা, এগুলো আসলে পরিবারের দেখতে হবে, এগুলো তো মাদ্রাসাওয়ালারা এগুলো দেখতে পারবে না। আরেকটা বিষয় যেটা আমি মনে করি যে আমাদের সমাজে খুব অবহেলিতভাবে পড়ে আছে, এটা হওয়া উচিত এবং খুব দ্রুত হওয়া উচিত, মহিলাদের মেডিকেল কলেজ, মহিলাদের ইউনিভার্সিটি। দেখেন বাংলাদেশে প্রচুর নারী আছে যারা কেউ মানে কলেজের প্রফেসর বা ডাক্তার এবং পর্দানুসীন একই সাথে। তো ওনাদেরকে নিয়ে কিন্তু এরকম একটা কলেজ করা যায় যেখানে মহিলারা ডাক্তার হবে। সেই সমস্ত মহিলা যারা পর্দায় আকৃষ্ট, যারা পর্দা করে শিক্ষা নিতে চায়, যারা পর্দা করে একটা ডিগ্রি নিতে চায়, তাদের জন্য এরকম ইউনিভার্সিটি হওয়া উচিত, স্কুল হওয়া উচিত, কলেজ হওয়া উচিত, যেখানে শুধু মহিলারাই সব কিছু দেখাশোনা করবে। তাতে করে পর্দানসীন নারী যারা, তারা এগুলোর প্রতি আকৃষ্ট হইতে পারে, তাদের হকটা তারা আদায় করতে পারে। আমাদের ধরেন 95% মুসলমানের দেশ, কিন্তু পর্দার কারণে বুলিংয়ের শিকার হইতে হয়। এই যে একটা মেয়ের কথা দেখলাম, সে বলতেছে আমি বিশ্ববিদ্যালয়ে এসে পর্দা ছেড়ে দিছি স্যারদের তুচ্ছতাচ্ছিল্যের কারণে। ফলে যারা এই সব ব্যাপারে কাজ করতে পারেন, যেমন শায়েখ আহমদুল্লাহ আছেন, আমাদের শায়েখ আহমদুল্লাহর সাথে ওনার যারা এলাই আছেন, তার যারা সঙ্গী আছেন, যারা তার কাজগুলোকে সহযোগিতা করেন, ওনারা যদি এরকম একটা উদ্যোগ নেন, তাহলে আমার মনে হয় এটা প্রতিষ্ঠা হইতে পারে। আর আজকে এই পর্যন্তই বেফাকের উদ্দেশ্যে। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি বেফাকের ব্যাপারে আরও কঠোর আমি হয়তো কিছু বলতে বাধ্য হব, কারণ যাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সে যদি সেই দায়িত্ব পালন করে তাহলে সবার জন্য সব কিছু ঠিকঠাক। যেমন পুলিশ যদি তার দায়িত্ব পালন করে জনগণ নিরাপদে থাকবে, ডাক্তার যদি তার দায়িত্ব পালন করে ভালো চিকিৎসা হবে, উস্তাদ যদি ভালো পড়ায় ভালো ছাত্র তৈরি হবে। তো এখন একজনের দায়িত্ব যখন সে পালন করবে না, তখন কিন্তু সবাই যখন বলবে যে এই তুমি দায়িত্ব পালন করো না কেন, রাস্তায় অবরোধ হবে, এগুলি একটা বিশৃঙ্খলা। তা আমি যদি কথা বলি, এটাও একটা বিশৃঙ্খলার মধ্যেই অনেকে ধরতে পারেন, কিন্তু আমাকে বলতে হচ্ছে পরিস্থিতির কারণে। তো সবার কাছে দোয়া চাই, সবাই ব্যাপারগুলোতে সতর্ক হবেন। এবং আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের একজন লোকের কথা আমি এখানে স্মরণ করতে চাই, ডক্টর সলিমুল্লাহ খান। উনি আগে বেশ ভালো কথা বলতেন মাদ্রাসা নিয়ে, কিন্তু লাস্টে ওনার এলজিবিটির প্রসঙ্গ বা এই সব ব্যাপারে উনি একটু বিতর্কিত হয়েছেন। উনি একটা কথা বলছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে বর্তমান প্রচলিত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এইটা পশ্চিমা শিক্ষার তাবে হয়ে গেছে। পশ্চিমা শিক্ষায় যেমন ডিগ্রি দেওয়ার জন্য দীর্ঘদিন পড়ে থাকতে হয়, দীর্ঘ সময়, এবং প্রত্যেকটা ক্লাসে পাশ করে যেতে হয়, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাও তাই হয়েছে, যেটা মাদ্রাসার খায়রুল কুরআনে ছিল না। এই জন্য আমি বেফাককে বলবো যে আপনারা ওরকম কিছু চিন্তা করেন যেটা বর্তমান সময়ে মানে তরুণদেরকে দ্রুত স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে, দ্রুত পড়াশোনা শেষ করা, কারো ব্যক্তিগতভাবে আগ্রহ থাকলে সে 50 বছর যাবৎ পড়তে পারা, এই জিনিসগুলো নিশ্চিত করা উচিত। এই পৃথিবীর উন্নত দেশগুলোতে এই ব্যাপারটা আছে যে দ্রুত একটা শিক্ষা ব্যবস্থা শেষ হয়, মানুষ কাজে কর্মে চলে যায়, আবার যার পড়ার আগ্রহ আছে সে দীর্ঘদিন যাবৎ পড়তে পারে। তো সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাকে সঠিক পথে রাখেন, আল্লাহ তাআলা। এবং আলেমদের প্রতি আমার অনুরোধ, আমার ভিডিও এখন বড় বড় আলেমরা দেখতেছেন, এটা আমার জন্য আসলে খুব ভয়ের। যাদের ছাত্র হওয়ারও আমি যোগ্য না, তাদের কাছেও এই ভিডিওগুলো চলে যেতেছে। তো আপনাদের কাছে আমার আরজ যে আপনারা আমাকে সন্তানের মতো বা ছাত্রের মতো সঠিক পরামর্শগুলো দিয়ে যাবেন। আমি আমার জীবনের যত অভিজ্ঞতা আছে, বিভিন্ন দেশ জনপদ ঘুরে আমি
আমার কাছে মনে হয়েছে যে বিষয়গুলো আমাদের কাজে আসতে পারে, এই জন্যই আমি বলতেছি। আমার কথা 100% সঠিক আমি এটা মনে করি না, আমার ভুল হইতে পারে। আমার ভুল হইলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন বা আমার মেইল করতে পারেন, আমার ডেসক্রিপশনে মেইল দেওয়া আছে। আমার ফেসবুক গ্রুপ আছে, আমি অনেকেই বলবো আমার সাথে যারা যোগাযোগ করতে চান তারা আমার ফেসবুক গ্রুপে যুক্ত হইতে পারেন। এই মুহূর্তে ফেসবুক গ্রুপের নাম হলো কৌমি সংস্কার কমিশন, কিন্তু এই নামটা আমি চেঞ্জ করব, যেহেতু 1 মাসের মধ্যে নাম চেঞ্জ করা যায় না, এই জন্য আমি চেঞ্জ করে নিই। আর আমার ইউরোপের বিষয়ে অনেক ভিডিও আছে যেগুলো আপনারা পিছনে দেখতে পারেন। অনেকে আমার কাছে ইউরোপে আসার জন্য সাহায্য চান, আমি বলে দিছি দয়া করে আমাকে এই ব্যাপারে প্রশ্ন করবেন না, কারণ আমি নিজেই যেখানে ছাড়তে চাইতেছি, দেশে যাইতে চাইতেছি আমার সন্তানদেরকে দিন শেখানোর জন্য, সেখানে আমি তো কোনোভাবেই আপনাদেরকে এখানে আসতে আকৃষ্ট করতেছি না। এবং আমি এটা খুব স্পষ্ট বলতে চাই যে একজন দিনদার মানুষের জন্য ইউরোপে অনেক বিপদ আছে। এমন কোনো মানুষ ইউরোপে আসে নাই যার পেটে হারাম ঢুকে নাই, এটা আমি চ্যালেঞ্জ করতেছি। যদি কেউ এরকম কেউ হয়ে থাকেন যে আপনার পেটে হারাম ঢুকে নাই, হারাম কীভাবে ঢুকতে পারে? মুরগি জবাই, মুসলমানদের জবাই ছাড়া মুরগি, এটা হারাম। তারপরে বিভিন্ন আপনার পিৎজা বা বিভিন্ন ব্রিয়স, এগুলোর যে খামিরা আছে, এই খামিরার মধ্যে মদ থাকে, ঠিক আছে, যেটা আমাদের প্রাত্যহিক খাবারের একটা অংশ। বিভিন্ন ব্রেড, পাউরুটি, যেটা আমরা পাউরুটি বলি বাংলাদেশে, যেটা আমরা সুপার শপ থেকে কিনি, সেটার যে খামিরা তৈরি হয়, খামিরার মধ্যে অ্যালকোহল থাকে। মোটামুটি সব খাবারেই, মানে সব না, মোটামুটি 50 to 60% খাবারের মধ্যেই কোনো না কোনোভাবে অ্যালকোহলের সংযোগ আছে। আবার আপনি মনে করেন যে আপনি বাংলাদেশে মুরগি খাইছেন, এখানে এসে মুরগি খাইতেছেন, কিন্তু মুরগি তো বিসমিল্লাহ বলে জবাই করা হয়নি, সেটাও হারাম। ফলে এই সমস্যাগুলো থাকছে। আরেকটা জিনিস দেখাই দিই, মজার জিনিস, আমি যেখানে ভিডিও করতেছি দেখেন এর আশেপাশে কতগুলি মদের বোতল। আপনারা আবার মনে করেন না যে আমি এটা ধরিও নাই, আলহামদুলিল্লাহ। তো এটা আল্লাহ তাআলা আমাকে এটা থেকে হেফাজত করছেন। তো এই সমস্যাগুলো কিন্তু আছে। ফলে আমি চাচ্ছি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা উন্নত হোক, যেখানে আমার ছেলে, আপনার ছেলে, আরও তারা ভালো শিক্ষক। এবং আলেমদের ব্যাপারে আমার পরামর্শ থাকবে যে আপনারা দিনটাকে শেখেন ফরজ হিসেবে, এবং এটাকে লিল্লাহি, এটাকে আপনারা প্রসার করেন, জীবিকার জন্য অন্য কিছু করেন। যখন সবাই এমন করবে যে জীবিকার জন্য অন্য কিছু করতে চাই, তখন যাদেরকে এই কাজে নিয়োগ দেওয়া হবে তাদেরকে একটা মানসম্মত একটা ভাতা দেওয়া যাবে যে ভাই আমরা সবাই তো দুনিয়াবি কাজে ইনকাম করতেছি, তাহলে আমরা 10 জন ইনকাম করি, আপনারা 2 জন থাকেন, আমরা বাকি 10 জন আপনাদেরকে হেল্প করব। তখন বিষয়টা হবে কি, একটা স্বাভাবিক পর্যায়ে যাবে, যে মানবেতর ব্যাপারটা আছে সেটা তখন থাকবে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।